নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি অনেক দিন পরে এসেছি আপনাদের সামনে ভিডিও নিয়ে। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি নিয়মিত ভিডিও করতে পারিনি। আশা করছি এবার থেকে আমি নিয়মিত ভিডিওগুলো করতে থাকব। আজকে যে ভিডিও, সেই ভিডিওর কন্টেন্ট হচ্ছে অর্থপ্রাপ্তি এবং কোটিপতি যোগের কথা বলি। অনেক রাশিরই যোগ থাকে, অথচ দেখা যাচ্ছে তাদের কপালে অর্থপ্রাপ্তি ঘটে না। এই যে আমরা যে কথাগুলো বলি সেগুলো সঠিক হয় না। অর্থপ্রাপ্তি যোগের কথা বলছি, কোটিপতি যোগের কথা বলছি, অথচ সঠিক হচ্ছে না। এর অনেকগুলো কারণ থাকে। সামগ্রিকভাবে আপনার জন্ম ছকটাকে দেখতে হবে। আজকের যে ভিডিওতে আলোচনা করছি, যে যে কারণগুলো থাকে তার মধ্যে আমি আজকে যে কারণটার কথা আমি তুলে ধরব সেটা অত্যধিক গুরুত্বপূর্ণ। নাক্ষত্রিক আলোচনা হবে, নবতারা চক্র নিয়ে আলোচনা হবে। নাক্ষত্রিক আলোচনা, এই যে প্রথমে দেখতে হবে আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা। যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে এবং আপনার জন্মছকে যদি শুভ যোগ, কোনো অশুভ যোগ যদি না থাকে, তাহলে যদি অর্থপ্রাপ্তি না হয়ে থাকে তাহলে এই নক্ষত্রর ব্যাপারগুলো দেখতে হবে। নক্ষত্র কিন্তু একটা গুরুত্বপূর্ণ নক্ষত্র। আপনি কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, চন্দ্র কোথায় অবস্থান করছে, সেই সময় চন্দ্র কত ডিগ্রিতে ছিল, সেই ডিগ্রিতে কি নক্ষত্র ছিল, সেই নিয়ে আজকে যে সামগ্রিক আলোচনা, এই আলোচনার ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ কিনা আপনার জন্ম নক্ষত্র জানতে হবে। আপনার জন্ম নক্ষত্র না জানলে কিন্তু এই আলোচনাটা বৃথা হয়ে যাবে। যাদের ন্যাটাল চার্ট আছে তাদের অবশ্যই চন্দ্র কোথায় অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে আছে, অবশ্যই আপনারা অবগত আছেন। আমি এই নবতারা চক্রের আলোচনার মধ্যে ঢোকার আগে আমি কয়েকটি কথা বলবো। প্রথমে আপনারা খাতা কলম নিন, লম্বা লম্বি দাগ টানুন, 9টা ঘর যাতে হয়, আর আড়াআড়ি 3টে দাগ টানুন। ঠিক এই ধরনের আড়াআড়ি লম্বি দাগ টানুন, তারপর আড়াআড়ি 3টে দাগ টানবেন। তাহলে টোটাল ঘর হবে 27টা। প্রথম ঘরের উপরে লিখুন জন্ম, অর্থাৎ জন্ম নক্ষত্র। তারপরে লিখুন সম্পদ, মানে পরের ঘরে লিখুন সম্পদ। তারপরে ঘরে লিখুন বিপদ। তারপরের ঘরে লিখুন ক্ষেম। তারপরের ঘরে লিখুন প্রত্যরী। তারপরের ঘরে লিখুন সাধক। তারপরের ঘরে লিখুন বধ। তারপরের ঘরে লিখুন মিত্র। তারপরের ঘরে লিখুন অতিমিত্র। ধরুন আপনার জন্ম নক্ষত্র 12, আপনি জন্মের ঘরে 12 লিখবেন প্রথম ঘরে। তারপরের ঘরে 13, তারপরের ঘরে 14, 15, 16, 17, 18, 19, 20, এরকম করতে করতে অতিমিত্রতে গিয়ে দেখা গেল 20 নম্বর নক্ষত্র। আবার 20-র পরে চলে আসুন 21, 22, 23, 24, 25, 26, 27। 27-এর পরে 27টা নক্ষত্র। 27-এর পরে আবার 1, 2 এরকম করে লিখুন। আবার দেখুন 2 অতিমিত্র হয়ে গেল। তারপরে আবার জন্মের ঘরে লিখুন 3, তারপরে সম্পদের ঘরে 4, এরকম করে 5, 6, 7, 8, 9, 10, 11। ঠিক এই রকমভাবে নক্ষত্রগুলোকে সাজিয়ে নিন। এখানে লক্ষ্য করলে আপনারা দেখবেন জন্ম নক্ষত্রের ঘরে 12, 21 এবং 3 হয়েছে। সম্পদ নক্ষত্রের ক্ষেত্রে
13, 22, 4 হয়েছে, বিপদের ক্ষেত্রে 14, 23, 25 হয়েছে। খেমের ভাবে অতিমিত্রের ক্ষেত্রে হয়েছে 20, 2, 11। এই যে সম্পদ, খেয়াল করুন, সম্পদ, খেম, সাধক, মিত্র এবং অতিমিত্র। কি কি বললাম? সম্পদ, খেম, সাধক, মিত্র, অতিমিত্র। এখানে সম্পদের ক্ষেত্রে 13, 22, 4, খেমের ক্ষেত্রে 15, 24, 6, সাধকের ক্ষেত্রে 27, 8, মিত্রর ক্ষেত্রে 19, 1, 10, অতিমিত্রর ক্ষেত্রে 20, 2, 11। এইভাবে আমরা নক্ষত্রগুলো পেলাম। এই নক্ষত্রগুলির অধিপতি গ্রহ কিন্তু শুভ রেজাল্ট দেবে, শুভ ফল দেবে। এই নক্ষত্রের অধিপতি গ্রহগুলো কিন্তু শুভ ফল দেবে, কিন্তু বিপদ, প্রত্যরী, বদ, এই নক্ষত্রগুলির অধিপতি গ্রহগুলো কিন্তু অশুভ ফল দেবে। এই ধরুন, এখন বৃহস্পতি উচ্চস্থ, বলা হলো যে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি, মীন রাশি, মিথুন রাশি ভালো ফল পাবে। অথচ দেখা যাচ্ছে আপনারা ভালো ফল পাচ্ছেন না। দেখুন, কর্কট রাশির ক্ষেত্রে 7, 8, 9 তিনটে নক্ষত্র, প্রত্যেকটা রাশিতে তিনটে নক্ষত্র অবস্থান করে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে 16, 17, 18, কন্যা রাশির ক্ষেত্রে 12, 13, 14, মীন রাশির ক্ষেত্রে 25, 26, 27, মিথুন রাশির ক্ষেত্রে 5, 6, 7। এখন বৃহস্পতি 7 নম্বর নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ পুনর্বসু। অল্প কিছুদিন পরেই কিন্তু পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবে। এইবার এখন পুনর্বসু নক্ষত্র আপনার কোথায় গিয়ে পড়েছে? এই ধরুন, এখানে যদি আমি 12 নম্বর জন্ম নক্ষত্র হিসেব করে দেখি, তাহলে পুনর্বসু নক্ষত্র কোথায় গিয়ে পড়েছে? প্রত্যরী ঘরে। ভালো ফল পাবেন না। কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকার জন্ম ওই 12 নম্বর নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ কিনা কন্যা রাশি, কন্যা রাশির 12 নম্বর নক্ষত্রে যাদের জন্ম, তারা কিন্তু এখন ভালো ফল পাবে না। তাহলে কখন ভালো ফল পাবে? যখন 8 নম্বর নক্ষত্রে, অর্থাৎ পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবে, তখন কিন্তু এই 12 নম্বর জন্ম নক্ষত্র, অর্থাৎ যারা 12 নম্বর নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু ভালো ফল হবে। আবার দেখুন 9 নম্বর কিন্তু ভালো ফল পাবে না। এই যে জিনিসগুলো হিসেব করে দেখতে হবে। আপনার পুনর্বসু নক্ষত্র যদি সম্পদ, বিপদ, সম্পদ, খেম, সাধক, মিত্র, অতিমিত্রর মধ্যে পড়ে যায়, অবশ্যই ভালো ফল পাবেন। এছাড়া বিচার করতে হবে আপনার এখন কোন দশা চলছে, কোন অধিপতি গ্রহের অন্তর্দশা চলছে, কার প্রত্যন্ত দশা চলছে, এই সমস্ত কিন্তু হিসেব করতে হবেই। যদি অর্থপ্রাপ্তির যোগ থেকে থাকে এবং হিসেবটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু কোন গ্রহের দশায় আপনার অর্থপ্রাপ্তি ঘটতে পারে তা কিন্তু বলে দেওয়া যায়। এই যে হিসেব নিকেশগুলো আমি বললাম, এই নাক্ষত্রিক যে আলোচনাগুলো করলাম, এই যে জন্ম, সম্পদ, বিপদ, খেম, প্রত্যরী, সাধক, বদ, মিত্র, অতিমিত্র, এই নক্ষত্রগুলো কিন্তু হিসেব করে বের করতে হবে আপনার জন্ম নক্ষত্র কোথায় গিয়ে পড়েছে। আপনার জন্ম নক্ষত্র কি জন্ম নক্ষত্রের হিসেবে, ধরুন বৃহস্পতির কথা বললাম, বৃহস্পতি পুনর্বসু, এখানে জন্ম নক্ষত্র 12, সেই অনুযায়ী পুনর্বসু কিন্তু ভালো ফল দেবে না, পুষ্যা ভালো ফল দেবে। আবার দেখুন অশ্লেষা ভালো ফল দেবে না। সেই রূপভাবে আপনারা নিজের জন্ম নক্ষত্র অনুযায়ী হিসেব করে দেখুন, ক্যালকুলেশন করুন, অতি অবশ্যই কিন্তু
আমি যে আলোচনা আজকে করলাম, আপনার যদি অর্থপ্রাপ্তির যোগ থেকে থাকে এবং আপনার নাক্ষত্রিক হিসেব অনুযায়ী যদি সম্পদ, খেম, সাধক, মিত্র, অতিমিত্র নক্ষত্রের মধ্যে যদি বৃহস্পতির গোচরের যে নক্ষত্র সেটা যদি পড়ে যায়, তাহলে আপনার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থেকে থাকে। যদি আপনার বৃহস্পতি দেখা গেল আপনার জন্মছক অনুযায়ী অর্থপ্রাপ্তির ক্ষেত্রে ভূমিকা নেবে, সেটা কিন্তু দেখতে হবে। আপনার ন্যাটাল চার্ট বিচার না করলে কিন্তু এটা বলা যাবে না। যদি আপনার বৃহস্পতি দশা অন্তর্দশা অনুযায়ী ভালো ফল দেওয়ার যোগের মধ্যে পড়ে যায় এবং নক্ষত্র যদি সম্পদ, খেম, সাধক, মিত্র, অতিমিত্রের মধ্যে যদি পড়ে যায়, মানে নক্ষত্রগুলোর মধ্যে যদি পড়ে যায়, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে, কোটিপতি হওয়ার যোগ কিন্তু আপনার তৈরি হবে। এছাড়া আরও অনেক কিছু আছে। আজকের এই সংক্ষিপ্ত যে আলোচনাটা আমি করলাম নক্ষত্রের উপরে, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে দ্বিতীয়পতি, পঞ্চমপতি, একাদশপতি এদের ভূমিকা আছে। গ্রহের ক্ষেত্রে শুক্র, বৃহস্পতি, রাহু, কেতু, শুক্র কথা তো বললাম, এদের কিন্তু একটা ভূমিকা রয়েছে। আপনার জন্মছক বিচার করিয়ে নিন, অর্থপ্রাপ্তির যোগ যদি থেকে থাকে এবং আমি যে আলোচনা করলাম এই আলোচনার বিষয়বস্তুর সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন, যদি আপনাদের সেই যোগ থেকে থাকে অবশ্যই কিন্তু অর্থপ্রাপ্তি হবে, কেন হবে না। আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। আপনারা যারা আপনাদের জন্মছক বিচার করাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। চেম্বারে আসতে চাইলেও হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এমনকি ফোনও করতে পারেন। অনলাইনে বিচার করাতে পারেন। সঠিক প্রতিকার বিধান এখানে করা হয়, শাস্ত্রীয় বিধান অনুযায়ী প্রতিকার বিধান করা হয়। একটিবার আসতে পারেন, শুধু একটিবার আসুন। আমি আশা করব আপনাদের ফল আমি দিতে পারব। যদি কিনা আপনার জন্মছক বিচার করে দেখা যায় যে আপনার প্রতিকার বিধান সম্ভব না, আপনার প্রতিকার বিধানের মাধ্যমে অর্থপ্রাপ্তি বা কোটিপতি হওয়ার যোগ নেই, তাহলে পরিষ্কার বলে দেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনাদের ঈশ্বর মঙ্গল করুন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।